এখন কি হলো, এখন সুযোগ পেয়ে সরকারের ভেতর থেকে এই প্রস্তাবটা চাপিয়ে দেয়া হলো। তো ওই জন্যই বললাম যে ফ্যাসিবাদের বা ভারতীয় ষড়যন্ত্রে আমরা পড়ছি, শুধু কি এই 32 নম্বরে পড়লাম, আমরা তো দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা জায়গায় জায়গায় আমরা পড়ছি। তাদের পক্ষে কি গভীর রাতে উইদাউট পুলিশ প্রোটেকশন 8-10টা মোটরসাইকেল নিয়ে যাওয়া সম্ভব? এই ছাত্রলীগ, এই যুবলীগ, তারা যে রাস্তায় তাদেরকে অ্যাম্বুশ করবে না, আমি কিন্তু আবার খুবই সন্দিহান। নিয়ে দেশে এবং বিদেশে কাজ করেছেন, তাকে সামনে রেখে কিছু মানুষ এই সরকারের উপদেষ্টা পরিষদে এবং উপদেষ্টা পরিষদের বাইরে কিছু লোক আছে যারা তাকে সামনে রেখে নানা ধরনের কাজ করিয়ে নিতে চাচ্ছে। বাংলাদেশের যে অবস্থান, এটাকে যদি আমরা বলি যে ভারতের পেটের মধ্যে, যেমন ভারতের ত্রিপুরা রাজ্য, এটা বাংলাদেশের পেটের মধ্যে। তো সীমান্ত নিয়েও অনেক বিতর্ক আছে যে সীমান্তে খ্রিস্টান রাষ্ট্র গঠন হতে চায়। আমি একটা একটা করে বলছি আপনার। তো আপনার পেটের মধ্যে যদি মানে গোলমাল হয়, হ্যাঁ, বা পেটের মধ্যে যদি গোলমাল হয়, তাহলে কিন্তু সারা শরীরেই আপনি অসুস্থ হবেন। এটা পেটের মধ্যে গোলমাল হলে শুধু পেট গোলমাল হয় তা না। তো সেই জন্য আপনি যে হিউম্যান বা আমরা সবাই কি করি, সবসময় পেটটাকে, যাতে পেটে যেন কোনো মানে শব্দ না হয়, পেটে যেন কোনো মানে বদহজম না হয়, পেট যেন স্ফীত না হয়, এই চেষ্টা করি। তো এই চেষ্টার জন্য আমরা ন্যাচারালি কিছু চেষ্টা করি। যদি ন্যাচারাল চেষ্টায় না হয়, তখন আমরা আবার মেডিসিন প্রয়োগের চেষ্টা করি। তাতেও যদি কাজ না হয়, আমরা ডাক্তারের কাছে যাই, তাই না? তারা শল্য বা নানা রকম করে। তো এখন আমরা যদি ঠিক একই জিনিসটা যদি ভারত এবং বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে চিন্তা করি, যেহেতু আমি বললাম যে মানে বাংলাদেশের অবস্থান ভারতের পেটের মধ্যে, তো এইটা যদি বাংলাদেশ যদি ভুটভাট করে, বাংলাদেশ যদি স্ফীত হয়, বাংলাদেশ যদি শক্তিশালী হয় বা নানা রকম প্রক্রিয়া হয়, এটা তো ভারতের জন্য খুব সমস্যা হবে, এটা খুব স্বাভাবিক। ভারত কখনোই চাইবে না যে বাংলাদেশ তার পেট ফুঁড়ে বেরিয়ে আসুক, এমন সাইজ হোক যে তার পেটটা স্ফীত হয়ে যাক বা পেটের মধ্যে নানা ধরনের ডিস্টার্ব তৈরি করুক, তাহলে ভারত কখনোই চাইবে না। এবং সে কারণেই আমরা স্বাধীনতার পর থেকেই আমরা দেখেছি ভারত এই রয়ের এই তৎপরতা, এটা তো এখন না, এই তৎপরতা, এটা তাদের রেগুলার তৎপরতা, এটা সবসময় ছিল। কখনো অতিমাত্রায় বেড়েছে, কখনো একটু কমেছে, বাট এই তৎপরতা কখনো মানে বন্ধ হয়নি। এখন প্রশ্নটা হলো যে আমরা এই তৎপরতায় পড়ছি কেন, যেটা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন। তিনি একটি স্পেসিফিক কেসে বলেছেন, আমি যদি ওই স্পেসিফিক কেসে নাও যাই, আমরা নানা জায়গায় নানাভাবে আমরা এই তৎপরতার মধ্যে পড়ে যাচ্ছি। দেখেন, আমাদের এই যে জনপ্রশাসন সংস্কার কমিটি, তারা একটি প্রস্তাব দিয়েছে যে বাংলাদেশকে ভেঙে 4টা প্রদেশ বানাতে হবে। তো একটা রাষ্ট্র প্রদেশ মানে কখন হয় কতগুলো কারণে। একটা হলো যে যদি সেই রাষ্ট্রের বিশাল আকার হয়, যেটা আসলে সেন্ট্রালি সেটাকে ইয়ে করা যাচ্ছে না, বাংলাদেশ সেটা না, বাংলাদেশ একটা ছোট্ট দেশ, ভারতের অনেক প্রদেশের থেকে ছোট। 2 হলো যে সেখানের জনসংখ্যাগত নানা বৈচিত্র্য থাকে, যাদের আসলে নানা ধরনের মানে বিভিন্ন ধরনের জনগোষ্ঠী, যাদেরকে আসলে মানে একভাবে বা এক কায়দায় শাসন করা সম্ভব না। 3 হলো ভাষাগত নানা রকম সমস্যা। এই যে নানা ধরনের ক্রাইটেরিয়া আছে বা বিভিন্ন ধরনের দাবি থাকে, মানে ডিফারেন্ট টাইপের দাবি, যেমন ভারতের পশ্চিমবঙ্গের মানুষের এক রকমের দাবি, আবার ত্রিপুরার লোকদের আরেক রকমের দাবি, গুজরাটের লোকদের আরেক রকমের দাবি। তো এই ধরনের যখন মাল্টিকালচারাল যদি নানা থাকে, তখন এটা হয়। বাংলাদেশ বিশ্বের সবচেয়ে বড় মনোলিথিক কান্ট্রি, বা আমরা যদি বলি যে এককেন্দ্রিক রাষ্ট্র। এখানে এককেন্দ্রিক রাষ্ট্র শুধু না, এখানে 98% এই দেশের লোক বা তারও বেশি হবে যারা বাংলা ভাষায় কথা বলে, এবং তাদের মধ্যে 90% লোক মুসলিম। এই যে দারুণ একটা সাদৃশ্য বা বৈশিষ্ট্য বিশ্বের আর কোথাও নাই, সেখানে আপনি এই দেশটাকে ভাঙতে চাচ্ছেন। এই যে বাংলাদেশকে প্রদেশ করার এই চক্রান্ত, এই কুবুদ্ধিটা, এইটা বাংলাদেশে কিন্তু প্রমোট করেছে ইন্ডিয়া। তো আপনি কিন্তু আপনার সরকারের ভেতর দীর্ঘদিন ধরে তারা এইটা তাদের লোক দিয়ে নানাভাবে এই আলোচনাটা অনবোর্ড করার চেষ্টা করছে, আমরা সমালোচনা করছি। তো আপনি এখন কি হলো, এখন সুযোগ পেয়ে সরকারের ভেতর থেকে এই প্রস্তাবটা চাপিয়ে দেয়া হলো। তো ওই জন্যই বললাম যে
ফ্যাসিবাদের বা ভারতীয় ষড়যন্ত্রে আমরা পড়ছি শুধু কি এই 32 নম্বরে পড়লাম? আমরা তো দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা জায়গায় জায়গায় আমরা পড়ছি। এই যে আমাদের মানে ছাত্র প্রতিনিধিরা এরা যে বিপ্লবটা করেছে, এদের বিপ্লবটা ছিল কোটা সংস্কার আন্দোলন, পরবর্তীতে গোটা সংস্কার আন্দোলন, রাষ্ট্র সংস্কার আন্দোলন এবং এক দফার আন্দোলন। এরা কিন্তু আন্দোলনের সময় বলে নাই যে আমরা যদি এই বিপ্লব সফল হই তাহলে আমরা কিন্তু একটা রাজনৈতিক দল গঠন করব এবং আমরা পরবর্তী নির্বাচনে অংশ নেব এবং সরকারে আসব। এদের কিন্তু এই মানে যে কোনো আপনি দেখেন যে কোনো একটা রাজনৈতিক দল যখন নির্বাচনে যায় তাদের কিন্তু একটা ইশতেহার থাকে যে আমরা নির্বাচনে গিয়ে করব। এই বিপ্লবের আগে কিন্তু এই ইশতেহারটা বা এই ঘোষণাটা তাদের ছিল না। যদি থাকতো তখন এই বিপুল ছাত্র জনতা তাদের সাথে যেত কিনা এটা কিন্তু মানে এটা কিন্তু একটা গবেষণার ব্যাপার বা একটা সন্দেহের ব্যাপার। এখন তারা যেহেতু বিপ্লব করেছে, এখন জনগণের একটা ডিমান্ড যেটা ওরা বলছে আর কি, এবং ওদের এখন এখন আসতেছি আমি আসছি। জনগণের ডিমান্ড তো ওই যে শেখ হাসিনাও বহুবার বলতো যে এবারই আমার শেষ, আমি আর এরপরে আর ইলেকশন করব না। ইলেকশনের পরেই বলতো জনগণ চাই, কাজে আমি আরো একবার থাকবো। তো এটা আমাদের মানে রাজনৈতিক লোকদের একটা বলার কথা যে জনগণ চায়। জনগণ আসলে কি চায় আমরা জনগণের কাছে যাচ্ছি না। যেমন ধরেন এরা বলেছে কিছুক্ষণ আগে যে তারা একটা মানে বিভিন্ন জরিপ করছে, জরিপের মধ্য দিয়ে ইলেকশন করছে। আসলে 3 দেশকে ফলো করছে, 3 দেশে 4 না থেকে মানে 4টা দলকে ওরা ফলো করছে। হ্যাঁ, এখন ওই যে বললাম যে তাত্ত্বিকতা এক জিনিস আর বাস্তবতা আরেক জিনিস। আমি খুব নির্মম ভাবে একটা কথা বলি, হয়তো শুনতে খারাপ লাগবে। আপনি জানেন আমি গ্রামে বড় হয়েছি, আমি গ্রামের ইউনিয়ন পরিষদ নির্বাচন দেখেছি, আমি উপজেলা নির্বাচন দেখেছি, আমি সংসদ নির্বাচন দেখেছি। ধরেন এই যে গত 5 তারিখে আপনার 5 তারিখে বা 6 তারিখে রাতে হাতিয়াতে আপনার হান্নান মাসুদের এলাকা, সেই এলাকায় তার সমর্থকদের উপর হামলা হলো। তারা গিয়েছিল আওয়ামী লীগের এক নেতার বাড়িতে হামলা করতে গিয়ে, সেটা নিয়ে অনেক কাহিনী হয়েছে। বাট আমি একটা জিনিস বলি, যদি আগামী নির্বাচনে আমি জাস্ট একটা তাত্ত্বিক আলোচনা করছি বা একটা মানে হাইপোথিসিস একটা এনভায়রনমেন্ট আপনার সামনে তুলে ধরছি যেহেতু আপনিও বুঝবেন, যদি আগামী নির্বাচনটা হান্নান মাসুদ ইলেকশন করে এবং আপনি জানেন যখন ইলেকশনটা শুরু হয়ে যাবে, ইলেকশনের সময় কিন্তু প্রার্থীরা রাত দিন তারা গ্রামে গ্রামে প্রত্যন্ত গ্রামের গহীন গ্রামের ভিতরে যেতে হয়। আপনি বলেন এই হান্নান মাসুদ তারা বা এই ধরনের যারা আছে এখনকার, তাদের পক্ষে কি গভীর রাতে উইদাউট পুলিশ প্রোটেকশন 8-10টা মোটরসাইকেল নিয়ে যাওয়া সম্ভব? এই ছাত্রলীগ, এই যুবলীগ তারা যে রাস্তায় তাদেরকে অ্যাম্বুশ করবে না, আমি কিন্তু খুবই সন্দিহান। এবং এইটা এই বাস্তবতাটা ওনারা এই বাস্তবতাটা ওনারা বুঝতেছেন কিনা, আওয়ামী লীগ কি জিনিস এইটা যদি ওরা বুঝতো তাহলে মোজাম্মেল হকের বাড়ি যাওয়ার আগে তারা একটা স্টাডি করতো যে আমরা কতজন লোক নিয়ে কিভাবে গেলে মোজাম্মেল হকের বাড়ি যাওয়া যায়। হ্যাঁ, এই আওয়ামী লীগের বিভিন্ন নেতাদের বাড়িতে প্রথম দিকে ধরেন আওয়ামী লীগ বুঝতে পারে নাই, প্রথম দিকে আওয়ামী লীগ বুঝতে পারে নাই, পরে যখন তারা মানে মানে ব্যাকফায়ার করা শুরু করেছে, এখন এই 200-250-300 লোক নিয়ে আওয়ামী লীগের একটা মানে এমপি যিনি ছিলেন, সে যতই ফ্যাসিবাদ হোক, তিনি যতই পালিয়ে যাক, তাদের যে শক্তি এখনো সমাজের দেহের মধ্যে রয়ে গেছে, তাদেরকে আপনি 100-200 লোক গিয়ে তাদের একটা এমপির বাড়িতে আপনি হামলা করবেন যদি তারা দাঁড়াতে চায়, এটা কিন্তু খুব কঠিন ব্যাপার। এটা কিন্তু খুব কঠিন ব্যাপার, এটা বাস্তবতার কথা আমি আপনাকে বলছি। বাট আমি মানে এটাকে কি বলে যে এই বাস্তবতাটা এরা আসলে বিবেচনা করে দেখে নাই। আমি মনে করি এরা যদি এই বাস্তবতাটা বিবেচনা করে দেখতো তাহলে এই ঢাকায় বসে তাত্ত্বিক আলোচনা করে রাজনৈতিক দল গঠন বা ঢাকায় বসে একটা এবার তারা যে পার্টি করছে, তারা কি কোনো উপজেলায় 300 উপজেলা অলরেডি সম্ভবত তারা কমিটি করে ফেলেছে, এর কোনো উপজেলায় কি তারা গিয়েছে? কোন উপজেলায় তারা যায়নি, ঢাকায় বসে আছে, বিভিন্ন লোকজনের সাথে কথা বলছে, তারা একটা কমিটি বা আরো এর ভিতরে অন্য কথা আছে সেটা আমি বললাম না, বাট এইভাবে একটা কমিটি করে দিচ্ছে। গিয়েছে মানে আমরা মানে যদি
মানে ভিন্নভাবে দেখি, এক একজন এক এক এরিয়ায় তো মানে গিয়েছে মোটামুটি না ওই একবার। না ওই যে আমি আপনাকে বলি আর প্রথম নাহিদ দিকে যে হেলিকপ্টারে গেল, সে তো একসাথে না নাকি 27টা না 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 জেলা সেটা কভার করেছে। সেটা সেটা কিন্তু কমিটি গঠন না, সেটা ছিল কমিটি গঠন না, শীত মানে শীত লোকজনের সাথে শীত একটা সংযোগ সংযোগ না, মেনটেন করা। আবার সেটা ছিল শীত বস্ত্র বিতরণ, সেটা হ্যাঁ, কমিটি গঠন না, সেটা ছিল শীত বস্ত্র বিতরণ। মানে প্রথম দিকে তারা কয়েকটা জায়গাতে মানে এই রাজনৈতিক কর্মসূচি নিয়ে গিয়েছিল, মানে প্রথম 4-5টা কর্মসূচি সফল হয়েছিল ভিন্ন ভিন্ন এবং ভাবে গিয়েছে। ভিন্ন ভিন্ন ভাবে, কিন্তু পরবর্তীকালে তাদের উপর হামলা শুরু হয়। এই অতীত ফ্যাসিবাদী লোকজন তাদের উপর হামলা শুরু করে। শেষ এই করে। হামলা শুরু করার পরে তারা কিন্তু এটা বন্ধ করে দিয়েছে। তো কাজে এই বাস্তবতাটা আমাদের মাথায় রাখতে হবে যে আমরা এটাকে কিভাবে অ্যাড্রেস করব। এখন আপনি লাস্ট যেটা প্রশ্ন বলেছেন আমি সেটা বলে শেষ করি, যে প্রফেসর ইউনূস যে নির্বাচন দিতে চাচ্ছেন ডিসেম্বরে, এটা উনি কেন চাচ্ছেন আপনি যদি চিন্তা করেন, আমি আপনাকে বলি প্রফেসর ইউনূস, আমি মানে আমি তার দারুণ গুণমুগ্ধ একজন ব্যক্তি। আপনি তার কথা যদি দেখেন শুনেন, দেখবেন যে তিনি একজন খুব শিশু সুলভ কথাবার্তা বলেন, খুব নিষ্পাপ কথাবার্তা বলেন, এবং মানে কোনো ধরনের কুটিলতার মধ্যে যান না। তিনি কিন্তু শুরু থেকেই বলেছিলেন যে আমাদের মূল কাজ হলো একটি নির্বাচন করে দেয়া। এখন প্রফেসর ইউনূস অন্য একটা, তিনি শিক্ষকতা, সারা জীবন শিক্ষকতা নিয়ে থেকেছেন, মানুষের দরিদ্র বিমোচন নিয়ে দেশে এবং বিদেশে কাজ করেছেন। তাকে সামনে রেখে কিছু মানুষ এই সরকারের উপদেষ্টা পরিষদে এবং উপদেষ্টা পরিষদের বাইরে কিছু লোক আছে যারা তাকে সামনে রেখে নানা ধরনের কাজ করিয়ে নিতে চাচ্ছে, তাকে রেখে তাদের হিডেন এজেন্ডা বাস্তবায়ন করতে চাচ্ছে। তারাই তাকে মানে বলার চেষ্টা, আমি সরি, তারাই তাকে বলার চেষ্টা করেছে, সরি, যে আমি পরে শুনবো না হয় আপনার না ফরওয়ার্ড ভাই। আমি শেষ করছি। এই 5 বছর পরে ইলেকশন করা, 10 বছর পরে ইলেকশন করা, ওই ধরনের লোকদের এজেন্ডা, প্রফেসর ইউনূসের না। তিনি যখন সুযোগ পেয়েছেন তিনি তার মূল জায়গায় এসেছেন। আমি মনে করি যে তিনি সঠিক অবস্থানে আছেন। ধন্যবাদ।